বিজেপি নেতারা বলছিলেন যে 1 কোড় কো নিকাল দেঙ্গে, 1 কোটিকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনি এখন যোগ করে দেখুন সংখ্যাটা সেখানেই পৌঁছচ্ছে। আমি কলকাতায় পুনর্বিবেচনার অধীনে ছিলাম আমার নিজের নির্বাচনী কেন্দ্রে, যেখান থেকে আমি 3 বার জিতেছি। আমার নাম পুনর্বিবেচনার অধীনে ছিল এবং আমি দ্বিতীয় পুনর্বিবেচনার অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ভোটার তালিকায় একরকম এইমাত্র ফিরে এসেছি। তৃণমূল বারবার আমরা এখানকার অনেক ভোটারের সঙ্গে কথা বলছিলাম এবং বিজেপি নেতারা, এবং তারা বলেন যে ভোটারদের মধ্যে বিভাজন এবং মেরুকরণ করা তো দূরের কথা, আপনারাই কেন্দ্র রাজ্য বলে সেটা করছেন আর আপনারাই মেরুকরণ করছেন। হ্যাঁ, বাংলার ভোটারদের এর উত্তরে আপনি কি বলবেন? না দেখুন, আপনি যদি অনুসরণ করেন ভাষণগুলো, যেগুলো খুবই বৈষম্যমূলক, বিজেপি নেতাদের ভাষণ, এমনকি যখন এসআইআর প্রক্রিয়াটা চলছিল, এটা এখনও চলছে কিন্তু প্রাথমিক পর্যায়ে, তাদের কথা এটা খুব স্পষ্ট ছিল যে তারা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে সরিয়ে দিবে এবং তারা একরকম ছাপ দিয়ে দিয়েছিল যে সেই সম্প্রদায় বা বাংলার অন্য মানুষটা হলো বাংলাদেশি, তাই আপনাদের সরিয়ে দেওয়া হবে। এবং এই সমস্ত কিছু যা তারা বলতেই থাকে, একটা নির্দিষ্ট সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়, হ্যাঁ ঠিক আছে, এবং এটা সেই একেবারে গোড়ার দিকে যখন প্রক্রিয়াটা সবে শুরু হয়েছিল এবং আমরা ফর্ম পূরণ করতে শুরু করেছিলাম, সেই সময় তারা বিজেপি নেতারা বলছিলেন যে 1 কোড় কো নিকাল দেঙ্গে, 1 কোটি বাদ যেতে চলেছে। আপনি এখন আসলে যোগ করে দেখুন, এটা প্রায় সেই সংখ্যাতে এই পৌঁছাচ্ছে। সুতরাং তারা ধর্মের ভিত্তিতে মেরুকরণ করছিল এবং এটা প্রমাণিত যে আপনি যদি ধরা যাক মালদা বা মুর্শিদাবাদের ডেটা দেখেন, যা প্রধানত মুসলিম অধ্যুষিত, এবং আপনি যদি মামলার সংখ্যা দেখেন, তাহলে দেখবেন লক্ষ লক্ষ মামলা বিচারের জন্য যাচ্ছে। মানে 11 লক্ষ বিচারের জন্য কবে কেউ তাদের কাজ শেষ করবে? সুতরাং বিষয়টা হলো যে ওটা ছিল। সুতরাং তারা ধর্মের ভিত্তিতে মেরুকরণ করছে এবং তারপর একটা বয়ান দিচ্ছে এটা বলার জন্য যে রোহিঙ্গা, মুসলিম বা অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়াদের বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি আসলে, এবং আমরা মাঠে ময়দানে আছি, এবং যদি আপনি সত্যি আমার নির্বাচনী এলাকার কথা বলেন, যেটা আবার প্রধানত হিন্দু অধ্যুষিত, কিন্তু এখানে হিন্দু ভোটারদের নামও বাদ দেওয়া হচ্ছে এবং এটা এত মজার, কারণ আপনি বাদ দিচ্ছেন মহিলাদের, আপনি মহিলাদের নাম বাদ দিচ্ছেন এবং আপনি বলছেন যে আপনি বাদ দিচ্ছেন ধরা যাক অবাঙালি বা বাঙালিদের। এটা এমন যে এই বিনাশটা আশ্চর্যজনক। এটা ধর্মের ভিত্তিতে, এটা ভাষার ভিত্তিতে। আর ওরা যে হিসেবটা করেছে সেটা হলো যে বিজেপি একটা খর্বিত ভোটার তালিকা নিয়ে এগোতে চায়, একটা ভোটার তালিকা যেখানে আপনি বিশেষ করে সেই সব এলাকায় যেখানে মার্জিন, জয়ের ব্যবধানগুলো সংকীর্ণ ছিল হয়তো 2024-এ, তো ওরা সেটার উপর কাজ করেছে। আর সেইভাবেই আপনি প্রায় 60 লক্ষ অধিবিচার দেখতে পাবেন। এবং আপনি অবাক হবেন, এমনকি আমিও কলকাতায় অধিবিচারের অধীনে ছিলাম আমার নির্বাচনী এলাকায়, যেখান থেকে আমি 3 বার জিতেছি। আমার নাম অধিবিচারের অধীনে ছিল। হে ভগবান! এবং আমি দ্বিতীয় অধিবিচার অন্তর্ভুক্তিতে ভোটার তালিকায় একরকমভাবে এইমাত্র ফিরে এসেছি। আমি সবেমাত্র কোনো ক্রমে ঢুকতে পেরেছি যাতে আমি আমার মনোনয়নপত্র দাখিল করতে পারি। ডক্টর পঞ্জের এই এসআইআরটা হচ্ছে, আপনার মতে যদি সবচেয়ে খারাপ পরিস্থিতিও আসে, আপনার কি মনে হয় এতে আপনাদের কটা আসন খোয়াতে হবে? আমরা দেখছি, এবং একরকম অভ্যন্তরীণ রিপোর্ট, বিজেপির রিপোর্ট যা বলছে যে তারা 45-এরও কমে দাঁড়িয়ে আছে, তাই বাকিটা আমাদের। 45? তারা 45-এরও কমে দাঁড়িয়েছে। আপনার কেন মনে হয় যে, দেখুন মানে যদি তারা একটা জয়ের ব্যাপারে এতই আত্মবিশ্বাসী থাকতো, তাহলে কেন তাদের এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা কারচুপি করতে হলো এবং প্রায় ধরুন 90 লক্ষের মতো ভোটারকে মুছে ফেলতে হলো কেন? যদি আপনারা এতই আত্মবিশ্বাসী হন, আসুন রাজনৈতিকভাবে এর মোকাবিলা করুন। কিন্তু আপনাদের এটা করার কি দরকার ছিল? এটা এত অন্যায্য। আমি এইমাত্র ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম, উনি 2002-এর আগে চলে এসেছিলেন, তাই উনি জেলার তালিকাতেও ছিলেন না, বা ওনার বাবা মাও চলে এসেছিলেন, এবং উনি যখন এখানে আসেন উনি 2002-এ নিজের নাম ঢোকাতে পারেননি, কিন্তু তারপর থেকে উনি ভোটার কার্ড সহ ভারতের নাগরিক, কিন্তু ওনার নাম মুছেছে দেওয়া হয়েছে। আমি জানি না আমার কাছে ওনার প্রশ্নের কোনো উত্তর আছে কি। আমরা জানেন চেষ্টা করছি। এটা এত চ্যালেঞ্জিং তাদের সবার জন্য। প্রত্যেকটা আলাদা আলাদা কেস নিজেই অনন্য। আর যখন আপনি কাউকে একটা ফর্ম 6 ফেরত দিতে বলছেন, আমি যে এতদিন ধরে ভোটার ছিলাম সেই পুরো লিগ্যাসিটিটাই ডিলিট হয়ে যাচ্ছে। আমি 2026-এ একজন নতুন ভোটার হতে চলেছি, আর একজন ভোটার হিসাবে আমার যে লিগ্যাসিটা ছিল সেটার কি হবে? আর একজন
না, আমি নিজের কথা বলছি না। যে কোনো ভোটার, না যে কোনো ভোটার, এটা যে কোনো ভোটারের বিষয়। না, কিন্তু সেক্ষেত্রে আপনি একজন সাধারণ এমএলএ, কারণ আপনি একজন নাগরিক। তাহলে আমি একজন অসাধারণ এমএলএ, কিন্তু এটা যে কোনো ব্যক্তির বিষয়। যদি আপনি তাকে বলা হয়েছে আপনাকে ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এসে ফর্ম 6 পূরণ করুন, আর ফর্ম 6-এ সবসময় বলা থাকে যে আপনি একজন নতুন ভোটার হতে চান, তাহলে তার মানে আপনি শুধু আমার রাজনৈতিক মুছে দিচ্ছেন যে ভোটের ইতিহাস আমি বহন করি। আমি নই, আমি ভোটারের কথা বলছি। এটা হলো, এই পুরো প্রক্রিয়াটা এতটাই যথেচ্ছাচারী এবং এতটাই অস্বাভাবিক হয়েছে। ম্যাম, এই এসআইআর এবং প্রায় 90 লক্ষ ভোটারের বাদ পড়ার ফলে আপনার কি মনে হয় বিজেপি এখন খেলায় ফিরে এসেছে? দেখুন, আমরা আসলে যে বার্তাটা নিয়ে বেরোচ্ছি তা হলো এটা একটা, হ্যাঁ অবশ্যই আপনারা মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন, কিন্তু একই সাথে যে ভোটাররা এখন ভোটার তালিকায় রয়ে গেছেন তাদের আসলে এর মাধ্যমে প্রতিবাদ করা উচিত, তাদের ব্যাল্টের মাধ্যমে, যে এই ঘটনাটা তার মহিলা প্রতিবেশী বা তার পুরুষ প্রতিবেশী বা বন্ধু বা আত্মীয়ের সাথে ঘটা উচিত হয়নি। ফলে এমন হবে যে বাবা মায়েরা ভোটিং লিস্টে আছেন আর ছেলে মেয়েদের নাম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, অথবা ছেলে মেয়েরা আছে বাবা মায়েরা নেই। এটা একটা সুতরাং তাদের আসলে তার জন্য প্রতিবাদ করা উচিত যে বাদ পড়ে গেছে। তাই আমরা বলছি এটা ওখানে যারা আছে তাদের একটা প্রতিবাদী ভোট হওয়া উচিত, কারণ এই লোকগুলো স্রেফ বুলডোজিং করছে। আপনি এপ্রিলের 6 তারিখে প্রথম দফার কেন্দ্রগুলির একটা তালিকা ফ্রিজ করে দিয়েছেন, এটা হয়ে গেছে। এখন কে ঢুকবে? মামলাটা এখনো সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ট্রাইব্যুনাল হঠাৎ করে ভাবে হ্যাঁ আপনারা ঠিকই আছেন, আপনাদের অন্তর্ভুক্ত করা উচিত। কোথায়? আমি তো আগেই ওই তালিকাটা ফ্রিজ করে দিয়েছি, ওখানে একটা বাধা আছে। আর দ্বিতীয় দফার জন্য ওটা হবে এপ্রিলের 9 তারিখে। সবগুলোর বিচার করা, সবগুলোর নিষ্পত্তি করা এবং কিছুকে অন্তর্ভুক্ত করার সময় কোথায়, যদিও তার মধ্যে বেশিরভাগই বর্জন। তো এইসব এসআইআর এবং এই বলা যে বিজেপি একটি বাইরের দল ইত্যাদি হলো আপনাদের প্রচারের একটা অংশ, কিন্তু আপনাদের প্রচারের ইতিবাচক অংশটা কি? আপনারা এমন কি আনার কথা বলছেন যা আপনারা গত যা করেছেন তার থেকে আলাদা? হ্যাঁ, আমরা আমাদের এজেন্ডা নিয়ে কথা বলেছি এবং আমরা সেই 10টা পয়েন্ট তুলে ধরেছি, সেখানে স্বাস্থ্যের ওপর ফোকাস রয়েছে এবং আপনার দরজায় স্বাস্থ্য। এটা একটা আপনি জানেন ওই আমাদের একটা আউটরিচ প্রচারের মতো, এবং সেগুলো খুব সফল হয়েছে। তাই এবারও আপনার দরজায় স্বাস্থ্য, সেটাও এর মধ্যে একটা। এবং আবারও হ্যাঁ, আমরা একটা সামাজিক কল্যাণমুখী, এটা শুধু আমাদের রাজ্য নয়, আমার মনে হয় আমাদের সংবিধানও তাই বলে। তাই ওই প্রোগ্রামগুলো চালু থাকবে এবং চলতে থাকবে। এবং এর পাশাপাশি আরও আপনি জানেন শিল্পে কর্মসংস্থানের উন্নতি, ওইসব সব পরিকল্পনা করা আছে। আমরা বলতে চাই কিভাবে আমাদের নিজেদের ওপর নির্ভর করে টিকে থাকতে হয়েছে এরকম তহবিল বঞ্চনার মধ্যে। যে প্রকল্পটার কথা তারা বলে, যেখানে তারা মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে দিয়েছে, সেই প্রকল্পটা এখানে বাংলায় আছে, যেটা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কার্যকর করা হচ্ছে। সুতরাং ওগুলো খুব সাধারণ জীবিকার উপায়, কিন্তু আবারও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সম্পদ গঠন হয়, রাজ্যের উন্নয়ন হয় এবং অবশ্যই এটা জনগণকে মজুরি দেয়। সমস্যাগুলোর মধ্যে একটা হলো, যদি আপনি ডেটা দেখেন, সেটা হলো যে পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার সর্বভারতীয় স্তরের প্রায় কাছাকাছি, একটু ওপরে, কিন্তু অনেক রাজ্যের থেকে অনেকটাই নিচে, এবং আপনারা একটা নিচু ভিত্তির ওপর আছেন। আপনারা আপনাদের বৃদ্ধির হার কিভাবে বাড়াবেন? এটাই তো আপনার অর্থনীতিতে প্রয়োজন, তাই না? একদম। আমি আপনাকে বলছি আরেকটা অন্য বিষয় হলো ক্রমাগত অর্থনৈতিক শ্বাসরোধ। আপনি বলতে পারেন মানে যা রাজ্যের প্রাপ্য বা যা রাজ্যের পাওয়া উচিত তা পাওয়া যায়নি, এটা একটা বড় ব্যাপার। এটা এমন নয় যে আমরা এগুলো এমন তহবিল যা কেন্দ্র রাজ্য প্রকল্প বা কিছু ভাগাভাগির উপর ভিত্তি করে, সেটা অবশ্যই প্রাপ্য, কিন্তু এগুলো পঞ্চদশ জোট এবং ষোড়শ ইত্যাদির হস্তান্তর থেকেও। সুতরাং ওগুলো রাজ্যে প্রাপ্য, কিন্তু লাগাতার আমাদের বঞ্চিত করা হয়েছে। এবং আমার মনে হয় কর্মসংস্থান সৃষ্টি বা আমাদের সম্পদ আছে এবং আমার মনে হয় সেটাও এটা আসলে জানেন, বৃহত্তর আখ্যানটা সবসময় খুব বাংলা বিরোধী। মানে আমরা সবসময় সেই আখ্যানটার বিরুদ্ধে লড়ছি। আপনি যখন একজন বাঙালিকে বলেন আপনি বাংলাদেশি বা অন্য কিছু, তাছাড়া আমরা কাজ করেছি, আমাদের বিজেপিএস সম্মেলন হয়েছে, বাংলায় যুক্ত লোকেদের মধ্যে আমাদের বিনিয়োগ হয়েছে। হ্যাঁ, আমাদের একটি বন্দর থেকে বঞ্চিত করা হয়েছে। আপনি এবারের কেন্দ্রীয় বাজেটটাই দেখুন, বাংলা কি পেয়েছে? বাংলাকে আপনারা কিছু দেন না, কিন্তু বাংলার ভোট চান, সেটাও সত্যি। তো হ্যাঁ,
আপনি কি নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের দ্বারা হতাশ বোধ করছেন? হ্যাঁ, অবশ্যই। মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা পরিস্থিতি সামলাতে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। যদি মমতা ব্যানার্জি নিজে গিয়ে না দাঁড়াতেন, আর আপনি তো দেখলেন উনি কিভাবে সেটা পেশ করলেন, আপনাকে আমায় সাহায্য করতে হবে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতো। মানে আমি জানি না এখন যা ঘটছে তার চেয়ে খারাপ আর কি হতে পারে। এখন যা ঘটছে এটা খুবই অসাংবিধানিক। এমনকি যদি একজন ভোটারও বাদ পড়ে যায়। দেখুন, আমাদের এখানে সবাই, হয়তো সারা ভারতের বিশ্লেষকরা, মিডিয়ায় বলছেন যে এটা সত্যিই দুর্ভাগ্যজনক এবং এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা ঘটছে। ম্যাডাম, স্বাস্থ্য হাসপাতালের মতো সূচক আছে কি? মানে আপনার পরিকাঠামো ভুগছে। না, আমার মনে হয় আমরা স্বাস্থ্য পরিকাঠামোকে একটা গতি দিয়েছি এবং বিকেন্দ্রীকরণ হয়েছে। স্বাস্থ্যের বিকেন্দ্রীকরণ, এটা আগের মতো শহর কেন্দ্রিক নয়, তাই এটা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমরা হঠাৎ করে সরাসরি ডাক্তার তৈরি করতে পারি না, এর জন্য আবার 5 বছর সময় লাগে। তাই আসনগুলো, মেডিকেলের আসনগুলোও বেড়েছে, উন্নতি সাধন করা হয়েছে। মানে যদি আপনার একটা প্রকল্প, একটা স্বাস্থ্য বীমা প্রকল্প থাকে যেটাকে বলা হয়, যেটা আবার এটা একটা সহজলভ্য প্রকল্প। এটা এমন কোনো স্কিম নয় যে আপনার যদি একটা ফ্রিজ থাকে, বা আপনার যদি একটা মোটরসাইকেল থাকে, বা আপনার যদি এক ডেসিমেল জমিও থাকে, তাহলে আপনি এই প্রকল্পের আওতায় থাকবেন না, যেমনটা আয়ুষ্মান ভারতে আছে। কিন্তু সত্যিই মানুষের কাছে পৌঁছেছে, স্বাস্থ্য আছে। মানে আমি মনে করি যখন সরকারি হাসপাতালগুলো মানে উন্নত হয় বা আপনার প্রত্যাশা পূরণ করে, তখন বোঝা আরও বেড়ে যায়। খবরের কাগজে বিজেপির একটা বিজ্ঞাপন আছে যেখানে বলা হয়েছে কোনো চাকরি নেই, ছোট শিল্প পালিয়ে গেছে, এই রাজ্যে কোনো বিনিয়োগ আসেনি। আপনারা উন্নয়ন কোথা থেকে আনবেন? আমরা এমএসএমইতে এগিয়ে আছি। ওরা মিথ্যে বলতেই পারতো না, মানে ওরা একেবারে ডাহা মিথ্যে কথা বলছে। আর ওদের এত টাকা। দেখুন, এই যে আমি এইমাত্র প্রসঙ্গত আমি যেটা বললাম, যে যদি আপনি একজন ব্যক্তিকে, যিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তাকে বিজেপি 5 কোটি টাকা দিচ্ছে, তো আপনাদের এত টাকা, 5 কোটি টাকা নিয়ে লাড়ছেন। দেখুন নির্বাচন ওরা কত টাকা লাগিয়েছে, আর ওদের সূচকগুলো কি দেখাচ্ছে। ম্যাডাম, এটা চাকরির প্রশ্নের উত্তর দিচ্ছে না। না, আমি উত্তর দেব। বিজেপি সরকারের আমলেও মোট বেকারত্বের হার বেশ বেশি, তাই ওদের অন্ততপক্ষে এই অভিযোগ করা আর কাগজে এইসব মিথ্যে, জানেন তো, তথ্য দেওয়া উচিত নয়। আমরা এমএসএমইসতে খুব ভালো কাজ করছি। কেন্দ্রের সরকার কখনোই এই ধারণাটা গ্রহণ করেনি যে এমএসএমইসকে আরও বড় আকারে, ব্যাপক আকারে উৎসাহিত করা যেতে পারে। আপনি সাম্প্রতিক এমএসএমই নীতির প্রবর্তনের ফলে তারা অনেক দেরিতে বুঝতে পেরেছে, কিন্তু দিদি এটা অনেক আগেই করেছেন। আমরা এমএসএমইসতে এগিয়ে আছি। আপনি দেখুন এমএসএমইসতে বৃদ্ধির হার দেখুন, কিন্তু এর পাশাপাশি আপনি বেকারত্বের হার নিয়ে কথা বলেছেন। আচ্ছা, বেকারত্ব আমার কাছে সত্যি এখন সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু রাজস্বের গড়ের সাথে জাতীয় গড়ের তুলনা করলে আমরা তাদের থেকে ভালো করেছি। আমার মানে এই কথাটা অন্তত বিজেপির বলা উচিত নয়। গত নির্বাচনে আপনারা মহিলাদের মধ্যে অনেক এগিয়ে, বিজেপির থেকে 10% উপরে, কিন্তু পুরুষদের মধ্যে আপনারা মাত্র 4%। তাই আপনারা মহিলাদের মধ্যে অনেক বেশি শক্তিশালী। আপনারা কি করছেন? কারণ আর প্রসঙ্গত হিন্দু পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে উচ্চ শ্রেণীর হিন্দু পুরুষদের ক্ষেত্রে আপনারা অনেক পিছিয়ে আছেন। পুরুষদের আপনার পক্ষে আনার জন্য আপনারা কি করছেন? আমরা তাদের বোঝাচ্ছি যে এসআইআর এর কার্যকলাপটা দেখুন, যেখানে আপনারা আসলে ভোটার তালিকা নিয়ে কারচুপি করছেন। সুতরাং এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক, এবং তারা যদি এটা মেনে নেয় তাহলে আগামীকাল পরিস্থিতি আরো খারাপ হবে। তাদেরকে মানে আমরা তাদের বলি যে আপনাদের বাইরের জগৎটা দেখতে হবে, কারণ যেমন এমনকি গ্যাস সিলিন্ডারের দাম, মানে বাইরের লোকেদের ওপর কি প্রভাব ফেলছে সেটাও আমাদের জানতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেন তখন সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং বিশ্বাস করুন, যখন আমি তথাকথিতদের সাথে কথা বলেছি, যেমনটা আপনি উল্লেখ করেছেন, যেমনটা আমি বললাম, আমরা কখনো শ্রেণীবিভাগ করি না, তারা নিজেরাই বলে যে আপনাদের এটাকে দূর করতে হবে। আমরা স্বাধীনতা নিয়ে খুশি। এই যে এখানে স্বাধীনতা বা মতপ্রকাশ, চিন্তা এবং খাদ্যাভ্যাসের স্বাধীনতা ইত্যাদি আছে, এই ঘটনাটাই একটা বড় বার্তা বহন করে। এবং আপনি যখন অন্য রাজ্যগুলিতে যান তখন আপনি কষ্টটা অনুভব করতে পারেন। এটাই তারা বলেছিল, মানে কখনোই একটা, জানেন তো, এখানে ভাষা এবং ধর্মের মধ্যে একটা বৃহত্তর সম্প্রীতি রয়েছে। আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আমি মনে করি কারোর এতটা স্বার্থপর হওয়া উচিত নয় যে বলবে ঠিক আছে ভোটার তালিকায় আমার নাম আছে, আমি জানি না অন্য কারোর নাম মুছে দেওয়া হয়েছে, আপনার কাছে একদিন এটা আপনার সাথেও হবে।
আপনার সাথেও এটা হবে। কেন আমাদের লোক যারা বাংলায় বিনিয়োগ করেছে বা যুক্ত হয়েছে তাদের হুমকি দেওয়া হচ্ছে বা এক অন্য ধরনের বার্তা দেওয়া হচ্ছে যে সেখানে বিনিয়োগ করবেন না? গুজরাটে চলে আসুন বা মধ্যপ্রদেশে চলে আসুন, এরকম কেন হবে? মানে এটা তো ওনার বিশেষ অধিকার। কেন তিনি মনে করবেন জানেন, তিনি রাজ্যে সব কিছু খুব খুব লো প্রোফাইলে করেন, কিন্তু রাজ্যের বাইরে তিনি খুব হাই প্রোফাইল বজায় রাখেন। বাট ওটা হওয়া উচিত না, ওটা বার্তা নয়। মানে যদি যদি আমাদের কৌশলগত অবস্থান বা আমাদের সম্পদ বা পূর্ব বা দূর প্রাচ্যের প্রবেশদ্বার এতই লাভজনক হয় তবে আপনার অনুমতি দেওয়া উচিত। কিন্তু এখানে যে কোনো ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে, রাজনৈতিক বিনিয়োগ হস্তক্ষেপ রয়েছে। সুতরাং দেখুন, আমরা কিসের বিরুদ্ধে লড়ছি? বেকারত্ব, কর্মসংস্থান চালু করা কঠিন। আপনার তো একজন মহান বক্তা হওয়ার কথা। আমাদের একটা বাংলা শব্দগুচ্ছ বলুন যেটা একটা বিশাল প্রতিক্রিয়া পায়। আমাদেরকে চিৎকার করে বলুন।